হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের একবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব সিবিপিবিইউ ইউনিভার্সিটি আন্ডারে তোমরা যারা 6 সেমিস্টারের জন্য পড়াশোনা করছো পলিটিক্যাল সায়েন্সে, তাদের আজকে মেজর পেপার 10-এর আমাদের কাছে যে টপিকটা রয়েছে সেটা হলো যে জাতীয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণ। ঠিক আছে, তো জাতীয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণ থাকবে তোমাদের মেজর পেপার 6 সেমিস্টারের মেজর পেপার 10-এর একটা বিষয় পলিটিক্যাল সায়েন্সে। তো তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তারা স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, তোমরা আমাদের এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। এছাড়া মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের সমস্ত সাবজেক্টের কোর্স ফি রাখা হয়েছে শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য সেটাই রাখা হয়েছে শুধুমাত্র 699। এবং গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং বিভিন্ন কোর্সগুলো সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা অ্যাক্সেস গ্রহণ করতে পারবে। তো চলো এবার মেন টপিকে আসা যাক, যেটা হলো কি জাতীয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণ। তো নারীদের রাজনৈতিক অংশগ্রহণের ঐতিহাসিক প্রেক্ষাপট কী ছিল, দেখে প্রথমে সেটা দেখে নিই। যে স্বাধীনতার আগে থেকেই ভারতের জাতীয় রাজনীতিতে নারীদের সক্রিয় উপস্থিতি ছিল। ঠিক আছে, তো স্বাধীনতার আগের থেকেই কিন্তু রাজনীতিতে নারীরা অংশগ্রহণ করেছিল, তাদের সক্রিয় একটা অংশগ্রহণ করেছিল। প্রতিলতা ওয়াদ্দার, মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে সরোজিনী নাইডু এবং বিজয়লক্ষ্মী পণ্ডিত, তারা প্রমাণ করেছিল যে রাজনৈতিক আন্দোলনে নারীদের ভূমিকা খুবই অপরিহার্য, তারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ভারতের রাজনীতি স্বাধীনতার আগের থেকেই। ঠিক আছে, 1950 সালে ভারতের সংবিধান কার্যকর হওয়ার সাথে সাথেই নারীরা সমান ভোটাধিকার লাভ করেন। তো 1950 সালে যখন আমাদের সংবিধান রচিত হয় বা কার্যকর করা হয়, তখন থেকে কিন্তু নারীদের সার্বজনীন ভোটাধিকার দেওয়া হয় এবং তারপর থেকেই নারীরা রাজনীতিতে আরও বেশি করে অংশগ্রহণ করতে শুরু করে, যা অনেক উন্নত দেশ পেতে কয়েক দশক সময় লাগিয়েছিল। তো আমাদের আগেও অনেকগুলো উন্নত দেশ ছিল, কিন্তু তারাও কিন্তু তখন পর্যন্ত বা 1950 সালের আগ পর্যন্ত কিন্তু নারীদের ক্ষেত্রে এই অধিকারটা তখনও দেয়নি। কিন্তু আমাদের দেশ সেটা কি 1950 সালে যখন সংবিধান কার্যকর করা হয়, তখন কিন্তু কি যে ভোটাধিকার রয়েছে, সর্বজনীন ভোটাধিকার প্রাপ্তবয়স্কের ভিত্তিতে নারীদেরকেও এই অধিকারটা কিন্তু দেয়া হয়ে থাকে। আচ্ছা, তো অংশগ্রহণের বিভিন্ন স্তর দেখো। তো রাজনীতিতে নারীদের যে অংশগ্রহণ, তার কি কি স্তরে বিভক্ত করা হয়েছে। তো এটা মূলত 3টি স্তরে বিভক্ত করা হয়েছে। ঠিক আছে, তো জাতীয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণের যে স্তরগুলো রয়েছে, টোটাল 3টে স্তর রয়েছে। তো প্রথম যেটা হিসেবে হলো নির্বাচক হিসেবে, কি অ্যাজ আ ভোটার হিসেবে কি করে রাজনীতিতে নারীরা অংশগ্রহণ করেছিল। গত কয়েক দশকে নারী ভোটারদের সংখ্যা এবং ভোটদানের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ঠিক আছে, গত কয়েক দশক ধরে কিন্তু আগে এই সংখ্যাটা অতটা ছিল না, কিন্তু বিগত কয়েক দশক ধরে ভোটে নারীদের যে সংখ্যা, ঠিক আছে, অনেক গুণে বেড়ে গেছে। অনেক সময় নারী ভোটাধিকারী নির্বাচনী ফলাফল নির্ধারণে বড় ভূমিকা পালন করে, যাকে সাইলেন্ট ভোটার বলা হয়ে থাকে। ঠিক আছে, সাইলেন্ট ভোটার বলা হয়ে থাকে যেহেতু এরা সেইভাবে প্রচারিত ছিল না আগের থেকে। আর অনেক সময় কি হয়, অনেক সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে নারীরা এই ভোটের ক্ষেত্রে, এই জন্য নারীদেরকে বলা হবে সাইলেন্ট ভোটার। দ্বিতীয় নম্বরে রয়েছে প্রার্থী এবং প্রতিনিধি হিসেবে। ঠিক আছে, অ্যাজ আ ক্যান্ডিডেট অ্যান্ড অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ।
লোকসভা এবং রাজ্যসভায় নারী প্রতিনিধিদের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। ঠিক ধীরে ধীরে প্রথম যে ছিল অ্যাজ আ ভোটার, শুধুমাত্র ভোটার হিসেবেই নারীদের অংশগ্রহণ ছিল, কিন্তু দ্বিতীয় ধাপে আমরা দেখছি অ্যাজ আ ক্যান্ডিডেট, ঠিক আছে, লোকসভা এবং রাজ্যসভায় ক্যান্ডিডেট হিসেবেও নারীরা আস্তে আস্তে ভূমিকা গ্রহণ করছে এবং রিপ্রেজেন্টেটিভ হিসেবেও কিন্তু তারা তাদের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে, সেটা লোকসভা হোক বা রাজ্যসভা হোক, উভয় ক্ষেত্রেই। বর্তমানে ভারতের লোকসভায় নারী সদস্যের হার 15% কাছাকাছি, ঠিক আছে। আগে যেটা একদমই ছিল না, কিন্তু বর্তমানে 15% যে সংখ্যা সদস্য রয়েছে, সদস্য সংখ্যা, সেটা হলো নারী রয়েছে। আচ্ছা, তৃতীয় নাম্বার হলো কি সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে, ঠিক আছে, অ্যাজ আ ডিসিশন মেকার হিসেবে নারীদের কি ভূমিকা। তো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী বা ক্যাবিনেট মন্ত্রী হিসেবে নারীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণের ভূমিকা পালন করেছেন, ঠিক আছে। প্রধানমন্ত্রী হিসেবেও হোক বা রাষ্ট্রপতি হিসেবেও হোক, কিন্তু আগের থেকেই নারীরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তা যেমন ইন্দিরা গান্ধী, তারপরে প্রতিভা দেবী সিং পাটিল, দ্রৌপদী মুর্মু, এরা হলেন তার বিশিষ্ট উদাহরণ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি নারী শক্তি বন্দন অধিনিয়ম। এটা কি রয়েছে দেখো, ভারতের জাতীয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণ ইতিহাসে এটি একটি মাইল ফলক বা মাইলস্টোন, ঠিক আছে, যে ভারতের যে রাজনীতি, জাতীয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণ এবং বিভিন্ন বড় বড় পদে নারীদের এই ভূমিকা এবং খুব গুরুত্বপূর্ণভাবে এবং সফলভাবে তারা তাদের ভূমিকাগুলোকে পালন করেছে। তো এটা হলেই খুবই একটি মাইলস্টোন হিসেবে ধরা হয়ে থাকে। আচ্ছা, উদ্দেশ্য কি ছিল এখানে দেখো, লোকসভা এবং প্রতিটি রাজ্যের বিধানসভায় 33% আসন নারীদের জন্য সংরক্ষণ করা। তো প্রথম যে উদ্দেশ্যটা ছিল, লোকসভা এবং প্রতিটি রাজ্যে যে বিধানসভা রয়েছে প্রত্যেক ক্ষেত্রে 33% আসন নারীদের জন্য যেন সংরক্ষণ করে রাখা হয়। এর গুরুত্ব কি, এর ফলে আইনসভায় নারীদের সংখ্যা প্রতি প্রায় 3 গুণ বাড়বে, যা লিঙ্গভিত্তিক যে বৈষম্য কমিয়ে আনতে সাহায্য করবে, ঠিক আছে। লিঙ্গভিত্তিক বৈষম্য বা নারী পুরুষের যে বৈষম্য, এই বৈষম্যটা আস্তে আস্তে কমাতে সাহায্য করবে, ঠিক আছে। এর প্রধান গুরুত্ব থাকবে এটাই। আচ্ছা, চতুর্থ নম্বর রয়েছে কি রাজনৈতিক অংশগ্রহণের পথে প্রধান বাধা এবং এত উন্নতি সত্ত্বেও কিছু মৌলিক সমস্যা রয়ে গেছে, ঠিক আছে। তো রাজনৈতিক ক্ষেত্রে নারীরা যথেষ্ট গুরুত্বপূর্ণভাবে এবং সফলতার সাথে অংশগ্রহণ করেছে আজ পর্যন্ত, কিন্তু সেক্ষেত্রেও এখনো পর্যন্ত তাদের কিন্তু অনেক বাধা এসে দাঁড়ায় রাজনীতির ক্ষেত্রে। যেমন কি পিতৃতান্ত্রিক মানসিকতা। তো প্রথম যে বাধাটা নারীদের জন্য এসে দাঁড়ায় যে কোনো কাজে, সেটা ঘরের বাইরে যতগুলো কাজ করে থাকেন নারীরা, তো রাজনীতির ক্ষেত্রেও সেই একই মানসিকতা এখনও থাকে, যেটা হচ্ছে পিতৃতান্ত্রিক মানসিকতা। কি হয়, অনেক ক্ষেত্রে মনে করা হয় যে রাজনীতি কেবল পুরুষদের ক্ষেত্র, এটা পুরুষদের একটা ধারণা থেকে যায়, যেটা হচ্ছে খুবই একটা নিম্নমানের ধারণা আমি মনে করব, যে শুধুমাত্র পুরুষরাই রাজনৈতিক কাজে অংশগ্রহণ করবে, কিন্তু এই ধারণাটা হচ্ছে আসলে ভুল। কিন্তু রাজনীতিতে দেখা গেলে ছেলেদের বা পুরুষদের তুলনায় কিন্তু মহিলারা অনেকাংশে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং সফলতার সাহায্যে তারা সেই ভূমিকাটা পালন করেছে। তারপরে যে দ্বিতীয় নম্বর যে বাধাটা তাদের জন্য দাঁড়িয়ে থাকে, সেটা হচ্ছে পারিবারিক গুরুত্ব। যে ঘর এবং বাইরের কাজের ভারসাম্য রক্ষা করা নারীদের নেতৃত্বের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তাদেরকে কি বাইরের কাজের সাথে ঘরের কাজও করতে হয়, যেটা অনেক সময় তাদের মধ্যে বাধা বা চ্যালেঞ্জের একটা কারণ হয়ে দাঁড়ায়, ঠিক আছে। তো এই বাধার জন্য অনেক সময় তারা রাজনীতিতে সঠিকভাবে অংশগ্রহণ করতে পারে না। আচ্ছা, নেক্সট যেটি রয়েছে সেটা হলো অর্থনৈতিক ক্ষমতা, ঠিক আছে, অর্থনৈতিক সক্ষমতা। দেখো, নির্বাচনে বিপুল পরিমাণে ব্যয়ের ক্ষমতা অধিকাংশ নারীর ক্ষেত্রে কম থাকে। তো পুরুষেরা যেভাবে নির্বাচনের ক্ষেত্রে টাকা পয়সা ব্যয় করে থাকে, তো সেই তুলনায় নারীরা কিন্তু ততটা সক্ষম থাকে না এই ক্ষেত্রে, ঠিক আছে। তো এটাও তাদের রাজনীতির ক্ষেত্রে একটা বাধার সৃষ্টি হয়ে দাঁড়ায়। তারপরে হচ্ছে নিরাপত্তা এবং সহিংসতা। কি রয়েছে, রাজনীতিতে নারীদের বিরুদ্ধে মৌখিক বা শারীরিক সহিংসতার ভয় তাদের অংশগ্রহণকে বাধাগ্রস্ত করে, ঠিক আছে। এখনও এমন এমন ধরনের মানসিকতার লোক রয়েছে যারা নারীদের ক্ষেত্রে এই সমস্ত অত্যাচারগুলো করে থাকে। তো এটা তাদের রাজনীতির ক্ষেত্রে অংশগ্রহণের জন্য একটা বাধার সৃষ্টি হয়ে দাঁড়িয়ে থাকে। তো এটা ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।